সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার সিওল শহরের বাসিন্দারা এক ভয়ঙ্কর সন্ত্রাসের খবরে আতঙ্কিত হয়ে পড়ে। এই নৃশংস ঘটনাগুলো চালাচ্ছিল একটি সংগঠিত দল, কিন্তু তারা কোনো গ্যাংস্টার বা পেশাদার অপরাধী নয়। তারা ছিল সাধারণ মানুষ, যারা আচরণ করছিল যেন তারা ভর করে আছে, অস্বাভাবিকভাবে শক্তিশালী, সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। তারা নির্বিচারে মানুষকে নির্যাতন ও অপহরণ করছিল এবং প্রকাশ্য স্থানে নিয়মিত অদ্ভুত সব আচার অনুষ্ঠান চালাত। এমনকি পুলিশ বাহিনীও তাদের মোকাবিলায় এক প্রকার অসহায় হয়ে পড়ে। এই গল্পে আমরা পরিচিত হই একজন পুলিশ এবং দালাল চরিত্রের সঙ্গে, যিনি তারা ক্লায়েন্টকে নিয়ে যান হোলি নাইট নামের একটি সেবা প্রতিষ্ঠানে। সাধারণ বেসরকারি গোয়েন্দা সংস্থার মতো নয় এই প্রতিষ্ঠানটি। এরা কাজ করে এক্সরসিজম বা দুষ্ট আত্মা স্বীকার করার ক্ষেত্রে, যা আন্তর্জাতিক জুরিগ মানদণ্ডে স্বীকৃত। ক্লায়েন্টটি জানান তার সন্তান কয়েকদিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ৩ জন দক্ষ গোয়েন্দাকে অনুসন্ধানে পাঠিয়েছিল, কিন্তু তারা কোনো সূত্র নিয়ে ফেরার বদলে অদ্ভুত চেহারার লোকদের হামলায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়। দুষ্ট আত্মা শিকারের পাশাপাশি হোলি রাইটের বস বাও অপরাধী জগতেও ভীষণ ভীতিকর এক নাম। তিনি যেমন দুর্দান্ত মারামারিতে পারদর্শী, তেমনি কারও প্রতি পক্ষপাত না দেখিয়ে নির্মমভাবে কাজ করেন। উপরন্তু আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার বিস্তৃত যোগাযোগ রয়েছে। এমনকি পুলিশের মধ্যেও তিনি শক্তিশালী ব্যাকিং হিসেবে পরিচিত। তার কাজ কখনো ব্যর্থ না হওয়ায় বাও আগাম নগদ অর্থে মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। দালাল তার ভাগ বুঝে নেওয়ার পর বস তার 2 সহকারীকে প্রস্তুত হতে নির্দেশ দেন এক বিশ্বস্ত ইনফরম্যান্টের সঙ্গে দেখা করার জন্য। তার 2 সহকারী হলেন কিম, যিনি ক্যামেরাম্যান, এবং শারন, একজন আধ্যাত্মিক বিশেষজ্ঞ। তারা পৌঁছায় একটি নাইট ক্লাবে, যার বাইরের দেওয়াল জুড়ে লেখা ছিল মন্ত্রের মতো রহস্যময় চিহ্ন। ইনফরম্যান্টের তথ্য অনুযায়ী এই জায়গাটিই ছিল শয়তান পূজারীদের একটি গোপন সেক্ট, যেখানে ক্লায়েন্টের সন্তানকে শিগগিরই বলি দেওয়া হবে। প্রবেশপথের প্রহরীদের পিটিয়ে সরানোর পর তারা মুখোমুখি হয় আরও কিছু প্রহরীর, যারা পুরোপুরি দখল হয়ে গেছে। তাদের লাল জলজলে চোখ আর শরীর থেকে বের হওয়া কালো ধোঁয়া দেখেই তা বোঝা যায়। শারন যখন ক্লায়েন্টের সন্তানের শরীর থেকে দুষ্ট আত্মা তাড়ানোর কাজে ব্যস্ত, কিমকে নির্দেশ দেওয়া হয় এক মুহূর্তের জন্যেও রেকর্ডিং বন্ধ না করতে। আর বাও, যিনি মাডং সুক নামেও পরিচিত, একা হাতে প্রহরীদের এমনভাবে আছড়ে ফেলতে থাকেন যে তার ঘুষি থেকে পর্যন্ত আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। এবার শারনের সময়। সে ভুক্তভোগীর কপাল ধরে রেখে এক বিশেষ ধরনের তাড়ানোর আচার শুরু করে, যাতে সে দানবটির সঙ্গে যোগাযোগ করতে পারে। দানবটির নাম ও উৎস জানার পর সে বিশেষ এক আয়না ব্যবহার করে, যেটিতে আগে থেকেই মন্ত্র ভরা ছিল, এবং শেষ পর্যন্ত ক্লায়েন্টের সন্তানকে উদ্ধার করতে সক্ষম হয়। সবকিছু শেষ হলে এবং সেই বিভ্রান্ত উপাসক দলের সদস্যরা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে, বাও কিমকে নির্দেশ দেয় তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে। তবে কিম অবাক হয়ে যায়, কারণ সে প্রত্যেকের ঘাড়ে একটি অদ্ভুত তারকার মতো উল্কি দেখতে পায়। এতে বাও ধারণা করে যে এটি হয়তো সেই ভ্রান্ত সম্প্রদায়ের সদস্যত্বের চিহ্ন। পরদিন সকালে বাও অনাথ আশ্রমের প্রধান শিক্ষিকাকে ফোন করে জানায় যে সে সদ্য কিছু টাকা পাঠিয়েছে, কারণ আজকের এই সাফল্যের আগে বাও নিজেও একসময় ছিল অনাথ, যাকে সেই আশ্রমেই বড় করা হয়েছিল। তাই কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে বাও নিয়মিত তার কাজ থেকে অর্জিত সব অর্থ আশ্রমের শিশুদের খরচ ও আশ্রমের উন্নয়নের জন্য দান করে। এই পর্যায়ে স্যারেন তার উদ্বেগ প্রকাশ করে যে সাম্প্রতিক সময়ে যেসব দানব বা রোজাতের বিরুদ্ধে তারা লড়াই করছে, সেগুলো মধ্যম উচ্চ স্তরের দানব, যারা সাধারণত মানবজাতির জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করতে চায়। তাই দেরি হওয়ার আগেই তাদের অবশ্যই সেই সম্প্রদায়ের নেটাকে খুঁজে বের করতে হবে। এখন কিছুক্ষণের জন্য বাও ও তার দলকে ছেড়ে আমরা মনোযোগ দিই এক সুন্দরী মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের দিকে, যার নাম জোংঅন। এটাই তার চেহারা। মায়ের মৃত্যুর 5 বছর পর জোংঅন তার ছোট ভাই এনসোর সঙ্গে একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় একটি বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করে। এই 5 বছর ধরেই এনসো গুরুতর বিষণ্ণতায় ভুগছে, যার ফলে তার মানসিক ও আত্মিক অবস্থা চরমভাবে অস্থির হয়ে পড়ে। যদিও চিকিৎসা পরীক্ষার ফলাফল সবসময় স্বাভাবিক আসে, বাস্তবে এনসোর আচরণ ও পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত।
সাধারণ রোগীদের মতো না হয়ে এনসোকে দেখে মনে হয় যেন সে কোনো অদৃশ্য সত্তার দ্বারা ভর করা। তাই ডাক্তাররা জোংওয়ানকে পরামর্শ দেন যেন সে কোনো তান্ত্রিক বা আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তির সাহায্য নেয়। তার অস্থির আচরণের কারণে এনসোকে একটি আলাদা আইসোলেশন কক্ষে ভর্তি করা হয়, যেখানে তার পুরো শরীর বিছানার সঙ্গে বেঁধে রাখা হয়। জোংওয়ান যখন সিসিটিভি দিয়ে তাকে পর্যবেক্ষণ করছিল, তখন কৌতূহলবশত সে সাম্প্রতিক এক্সোরসিজম ও আধ্যাত্মিক ঘটনার বিষয়ে বিভিন্ন প্রবন্ধ খুঁজতে থাকে, যা শেষ পর্যন্ত তাকে সিবাও ও তার দলের মালিকানাধীন হোলি নাইট নামের একটি ওয়েবসাইটে নিয়ে যায়। হোলি নাইটের বিশ্বাসযোগ্যতা নিয়ে কৌতূহলী হয়ে সে হাসপাতালের প্রধান ডাক্তার ও একনিষ্ঠ ধর্মযাজক মার্কোর সঙ্গে পরামর্শ করে। মার্কো ব্যাখ্যা করেন যে চিকিৎসা বিজ্ঞানের মানুষের পক্ষে এমন বিষয়ে বিশ্বাস করা কঠিন যেগুলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না। তবে তার অভিজ্ঞতা অনুযায়ী কিছু রোগী সত্যিই আত্মিকভাবে অসুস্থ হয়। আর বাও অথবা হোলি নাইটের প্রধান মার্কোর পুরনো বন্ধু, যাকে বিশ্বাস করা যায়। এদিকে বাও ও তার দল উল্কির সূত্র খুঁজে ফিরে আসে। ঠিক তখনই বাও অবাক হয়ে যায় যখন হঠাৎ করেই জংওয়ান বাবাং মুসনার সামনে হাজির হয়। সে ব্যাখ্যা করে যে তার ভাই দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং মার্কোই হোলি নাইটকে এই কেসটি দেখার জন্য সুপারিশ করেছেন। কিন্তু মার্কোর নাম শুনেই বাও সরাসরি তার অনুরোধ প্রত্যাখ্যান করে। বাও ও মার্কোর মধ্যে ঠিক কী সমস্যা রয়েছে তা তখনও অজানা। তবুও জংওয়ানের বিশ্বাস ছিল যে হোলি নাইটই তাকে সাহায্য করতে পারবে। তাই চলে যাওয়ার আগে সে অ্যানসর ভর করার সময়ের একটি রেকর্ডিং সহ একটি ডিস্ক সাওরনের হাতে তুলে দেয় এবং অনুরোধ করে যেন তারা তার ভাইকে বাঁচাতে রাজি হয়। হাসপাতালে ফিরে গিয়ে জংওয়ান আবার মার্কোর সঙ্গে দেখা করে এবং জানতে চায় কেন বাও তাকে এতটা ঘৃণা করে। তখন প্রকাশ পায় প্রায় 40 বছর আগে বাও ও মার্কো দুজনেই একই অনাথ আশ্রমে বড় হয়েছিল। পার্থক্য শুধু একটাই, বাও জন্মগতভাবেই অতিপ্রাকৃত ও শারীরিক শক্তিতে আশীর্বাদপ্রাপ্ত ছিল, যা তাকে অশুভ আত্মা তাড়নার ক্ষমতা দিয়েছে। বড় হওয়ার পর তারা সবাই আলাদা পথে জীবন বেছে নেয়, তবে তাদের লক্ষ্য ছিল একটাই, অনাথ আশ্রমটি যেন চালু রাখা যায় তার খরচ বহন করা। একদিন ঘটে যায় এক ভয়াবহ ট্র্যাজেডি, যখন আশ্রমের এক সদস্য দুষ্ট আত্মায় আচ্ছন্ন হয়ে প্রায় সব শিশু ও আশ্রমের তত্ত্বাবধায়কদের হত্যা করে। সেই ঘটনার পর বাও গভীর অপরাধবোধে ভুগতে থাকে, কারণ সে তাদের রক্ষা করতে পারেনি। অন্যদিকে মার্কো তখন একজন যাজক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি কঠিন দ্বিধার মধ্যে পড়ে সত্য ঘটনাটি ডায়োসিসের কাছ থেকে গোপন রাখার সিদ্ধান্ত নেন, কারণ তিনি চাননি গির্জা আশ্রমটি বন্ধ করে দিক। সব কিছু ঠিক করার আশায় ফাদার মার্কো আবারও অতীতের সেই ঘটনার জন্য ক্ষমা চাইতে বাওর সঙ্গে দেখা করেন। তিনি আন্তরিকভাবে বলেন যে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তিনি কেবল আশ্রমটির ভবিষ্যৎ রক্ষা করতে চেয়েছিলেন। শুধু তাই নয়, মানবিকতার খাতিরে জংওয়ানকে সাহায্য করার জন্য তিনি বাওর কাছে অনুরোধ করেন, যাতে মার্কোর প্রতি থাকা ঘৃণা এই সিদ্ধান্তে প্রভাব না ফেলে। অন্যদিকে কিম এবং স্যারন বাওর অজান্তেই সিসিটিভি ফুটেজ ভর্তি একটি ফ্ল্যাশ ডিস্ক চালায়। জংওয়ান এতদিন যা বলে আসছিল সবই সত্য প্রমাণিত হয়। তার বোনের ওপর যা ঘটেছিল তা সত্যিই এক দুষ্ট আত্মার উপস্থিতির কারণে। ফুটেজে তার অস্বাভাবিক আচরণ এবং একের পর এক অদ্ভুত ঘটনার প্রমাণ পাওয়া যায়। সারা রাত গভীর চিন্তায় কাটানোর পর বাও অবশেষে নরম হয় এবং কিম ও স্যারনের সঙ্গে তদন্ত চালিয়ে যেতে রাজি হয়। কোনো এক গভীর রাতে সেই দুষ্ট আত্মা ইনসোকে আঘাত করতে শুরু করে, এমনকি একটি ক্যামেরাও নষ্ট হয়ে যায়। তবে কিমকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দেয় এই তথ্য যে জংওয়ান যেদিন প্রথম বাড়িটি কিনেছিল সেদিনই আগের মালিকের ভাড়া করা এক সিসিটিভি নিরাপত্তা কর্মী সেখানে মেরামতের কাজে আসে, যার গলায় ছিল একটি তারকা চিহ্নের উল্কি। পরদিন রাতে জংওয়ানকে অফিসে ডাকা হয় নতুন পাওয়া অস্বাভাবিক তথ্য দেখানোর জন্য। শুধু সিসিটিভি কর্মীই নয়, দেখা যায় এই শয়তান পূজারীরা সবসময় ইনসোকে নজরে রাখছে। এমনকি হাসপাতালের দুজন নার্স, যাদের একই চিহ্ন রয়েছে, এবং নিয়মিত কুরিয়ার ডেলিভারি কর্মীও এই বিকৃত সম্প্রদায়ের সদস্য। স্যারন ব্যাখ্যা করে যে এই পূজারীরা সাধারণত যাদের আত্মা শূন্য বা দুর্বল তাদের ব্যবহার করে দানব রাজাকে আহ্বান করতে এবং নিজেদের আলাদা জগৎ তৈরি করতে। তারা এমন মানুষের উপস্থিতি টের পায় যাদের আত্মিক ভারসাম্য নষ্ট, যেমনটি এখন ঘটছে।
যেহেতু সবকিছু জুংওয়ানের বাড়ি বদলের পর থেকেই শুরু হয়েছে, স্যারেন সন্দেহ করে যে তার বাড়িতেই কিছু একটা সমস্যা রয়েছে। তাই তারা ইনসোকে বাড়িতে ফিরিয়ে এনে সেখানেই তাড়ানোর আচার করার সিদ্ধান্ত নেয়। যে ঘরটিতে প্রথমবার তার বোন ভর করেছিল সেখানেই বাও ও দল প্রস্তুতি শুরু করে। এনসোকে চেয়ারে বেঁধে রাখা হয় এবং শারন তার চারপাশে লবণের বৃত্ত আঁকে, যা বিশ্বাস করা হয় দুষ্ট আত্মার অশুভ শক্তি আটকাতে পারে। এক্সরসিজমের প্রথম ধাপ হল আত্মাটিকে বাধ্য করা তার আসল নাম বলতে, কারণ নাম জানা ছাড়া তাড়ানো সম্ভব নয়। হলুদ বাঁশ দিয়ে আঘাত করেও কাজ না হওয়ায় শারন তার বিশেষ আয়না ব্যবহার করতে যায়, কিন্তু পরবর্তী মুহূর্তে আত্মাটি আয়নাটি ভেঙে অট্টহাসি দেয়। এরপর তার মুখ থেকে অদ্ভুত মন্ত্র উচ্চারিত হতে থাকে, যার ফলে পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। বুঝতে পেরে যে এই মন্ত্র দিয়ে সে তার অনুসারীদের ডাকছে, বাও পুরো বাড়ি পরীক্ষা করতে বেরিয়ে পড়ে। ঠিক যেমনটি আশঙ্কা করা হয়েছিল, একজন প্রহরীকে পরাস্ত করার পর আরও অনেক প্রহরী হাজির হয়। সংকীর্ণ করিডরে বাওকে ভয়ঙ্কর লড়াইয়ে জড়াতে হয়। যখন বাও শেষ প্রহরীকে সামলে নেয়, তখন দুষ্ট আত্মাটি আবার নতুন মন্ত্র পড়ে শারনের ওপর আক্রমণ করে। এতে তার হাত ঝলসে যায় এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। এমনকি আত্মাটি সাহসের সঙ্গে উঠে দাঁড়িয়ে শারনকে মন্ত্রযুদ্ধে আহ্বান জানায়। ভাগ্যক্রমে শারনের মন্ত্র এনসোকে শান্ত করতে সক্ষম হয়, কিন্তু আত্মাটি পুরোপুরি বিদায় নেয়নি। গোপনে সে জুংওয়ানের শরীরে ভর করে, ফলে সে উন্মত্তভাবে চিৎকার করতে থাকে। বাও প্রহরীদের দমন করে ঘরে ফিরে এসে শারনের সঙ্গে জুংওয়ানকে বাঁচানোর চেষ্টা করে। যেহেতু কোনো পদ্ধতিই কার্যকর হচ্ছিল না এবং অদ্ভুত ঘটনা চলতেই থাকে, শন সন্দেহ করে যে রিচুয়াল পথে অন্য কিছু বাধা রয়েছে। অনুসন্ধান করে দেখা যায় পুরো দেওয়াল জুড়ে মন্ত্র লেখা রয়েছে। তখনই শারন ও বাও সেই সব মন্ত্র ধ্বংস করে দেয়। আবার ফিরে যায় এনসোর ঘরে। এবার দানবটি বাওকে আক্রমণ করে, যার ফলে সে বিভ্রমে ভুগতে থাকে এবং আরেক দানবের সঙ্গে সাক্ষাৎ করেছে বলে মনে করে। দানবটি ফিসফিস করে 15 বছর আগে অনাথ আশ্রমে ঘটে যাওয়া ঘটনার কথা বলতে থাকে, যা বাওকে অজান্তেই উস্কে দেয়। সে বুঝতেই পারে না যে তার কল্পনায় যাকে সে গলা টিপে ধরেছে সে আসলে শারন, যে তাকে সাহায্য করতে এসেছিল। তীক্ষ্ণ দুইটি তামার ছুরি, যেগুলো মন্ত্রে পূর্ণ করা ছিল, ব্যবহার করে সারান দানবটিকে আঘাত করতে শুরু করে। ফলে দানবটি তীব্র উত্তাপ অনুভব করে। লড়াইয়ে হার মানতে না চেয়ে দানবটি আবার মন্ত্র জপ করে এবং তার মুখ থেকে বের হয় বরফ শীতল নিঃশ্বাস, যা পুরো বাড়িটিকে জমিয়ে দেয়। দ্রুত সারান দানবটির মাথা চেপে ধরে তাকে তার নাম বলতে বাধ্য করে। এই সময় জুংগান তার ছোট ভাইয়ের কষ্ট দেখে এগিয়ে আসে, আর ঠিক এখানেই আমরা দেখি এনসোকে। সে বাড়ির করিডরে মাকড়সার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মুখের শিরাগুলো ফুলে উঠেছে এবং চোখ সম্পূর্ণ কালো। নিশ্চিতভাবেই বলা যায় দানবটি পুরোপুরি তার শরীর দখল করে নিয়েছে। হঠাৎ করেই অ্যানসো কোথায় যেন উধাও হয়ে যায়। তারা সবাই মিলে কাজ ভাগ করে নেয়। সারান করিডরে অপেক্ষা করবে, জুংওয়ান সিসিটিভি পরীক্ষা করতে যাবে, আর বাও ও কিম পুরো বাড়ি তল্লাশি করবে। ঠিক তখনই তারা আবার ভয়াবহ আতঙ্কের মুখোমুখি হয়। বাড়ির সব আসবাবপত্র উড়তে শুরু করে, এমনকি কেউ কিমের শরীর টেনে নিয়ে যায় ছাদের দিকে। তবে শেষ মুহূর্তে সারান তাকে বাঁচিয়ে ফেলে। এখানেই জুংওয়ান বুঝতে পারে যে বাড়ির মালিকের শরীরেও তারকার চিহ্নের ট্যাটু রয়েছে। চুক্তি সম্পন্ন হবার পর বাড়ির মালিক তাদের সাবধান করে দিয়েছিল যেন তারা গুদামে না যায়, কারণ সেটি এখনও পরিষ্কার করা হয়নি। এই কথা শুনেই বাও গুদামের দিকে যায় বিষয়টি খতিয়ে দেখতে। এরই মধ্যে আনসো আরও হিংস্র হয়ে সারনের ওপর আক্রমণ করে, ফলে সারন অজ্ঞান হয়ে যায়। গুদামের বেসমেন্টে বাও একটি গোপন দরজা খুঁজে পায়। তার সন্দেহই সত্যি হয়। সেখানে সে দেখে বিভিন্ন নৈবেদ্য আর দানব পূজকরা আচার অনুষ্ঠান চালাচ্ছে। বাও একাই সবাইকে পিটিয়ে হারায়। এরপর আমরা ফিরে যাই বাড়ির ভেতরে, যেখানে একজন প্রহরী সারনকে হত্যা করার চেষ্টা করে। কিম যেহেতু খুব ভালো যোদ্ধা নয়, সে মার খেয়ে প্রায় অচেতন হয়ে পড়ে। ঠিক তখনই বাও এসে সব থামিয়ে দেয়। সারন যখন অজ্ঞান, তখন দানবটি তার অবচেতন জগতে প্রবেশ করে এবং বলে যে তাদের সব চেষ্টা বৃথা। এরপর কালো মেঘের মধ্য থেকে দানবটির আসল রূপ প্রকাশ পায়, একটি ষাঁড়ের মতো ভয়ঙ্কর অবয়ব। তার এই রূপ দেখে সারন অবশেষে বুঝতে পারে দানবটির নাম ও প্রজাতি। এটি হলো মোলক, এমন এক দানব যে শিশু ও কিশোরদের আত্মা খেতে ভালোবাসে। নাম ও উৎস জানা গেলেও তাকে তাড়ানো সহজ ছিল না।
মোলক আরও শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে। তার ভয়াবহ শক্তির চূড়ান্ত প্রকাশ ঘটে যখন সে একটি দানবীয় পোর্টাল খুলে এনসোকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। শেষ শক্তি দিয়ে জুনওয়ান, কিম ও বাও একটি দড়ি দিয়ে এনসোকে টানতে থাকে। একই সময়ে সারন মন্ত্রপাঠ করতে থাকে, যার ফলে ধীরে ধীরে অশুভ শক্তি দুর্বল হতে থাকে। তারা এনসোকে পোর্টালে টেনে নিতে ব্যর্থ হয়। অবশেষে ষাঁড় আকৃতির মোলক নিজেই পোর্টাল থেকে বেরিয়ে এসে সরাসরি এনসোকে ধরতে চায়, কিন্তু এতদিন ধরে নিজের ভেতরে লুকিয়ে থাকা দানবীয় শক্তি ও ঘুষির জোরে বাও মোলককে এমনভাবে আঘাত করে যে সে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। মোলকের বিনাশের সঙ্গে সঙ্গে সব উত্তেজনার অবসান ঘটে। এনসো জ্ঞান ফিরে পায় এবং আবার স্বাভাবিক হয়ে ওঠে। এই ঘটনায় কোনো প্রাণহানি হয় না, তবে তাদের তিনজনের জন্য বড় দায়িত্ব অপেক্ষা করছে, কারণ মোল্টি নামের দানব আবার ফিরে আসবে এক অপ্রত্যাশিত পরিকল্পনা নিয়ে। গল্পের সমাপ্তি একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ও আবেগঘন শেষ।